পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে বিরোধের জেরে সোহাগকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে ২ জনকে র্যাব ও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কাউরানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংস্থাটির মহাপরিচালক একেএম শহীদুর রহমান বলেন, মিটফোর্ডের ঘটনাটির ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করবে র্যাব। জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনা যাবে। অপরাধী কোন দলের নেতা সেটা বিবেচ্য নয়। এই ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার নিহতের বোন ১৯ জনের নাম উল্লেখ করে ও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। জড়িত যে সমস্ত আসামি আছে তাদের সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনব। এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ, এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায় সেজন্য আমরা ব্যবস্থা করব এবং যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাবো। যে রাজনৈতিক দল তার কর্মীর বিরুদ্ধে যে তারা তাদের যে শৃঙ্খলামূলক যে ব্যবস্থা যে গ্রহণ করে সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, বাট ওইটা আমাদের জন্য কোনো বিষয় না যে সে দল থেকে বহিষ্কার হলো কি হলো না, যে অপরাধী সে অপরাধী, সে কোন দলের কোন মাপের নেতা সেটা আমাদের কাছে কোনোভাবেই বিবেচ্য নয়। রাজধানীর মিটফোর্ডে সোহাগকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে যুবদলের কাউকে শনাক্ত করা যায়নি বলে দাবি করেছেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সোহাগ হত্যাকাণ্ডের মূল হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। গত ৯ জুলাই ঢাকার মিটফোর্ডে পাথর দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয় ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে। ঘটনার দুদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যাকাণ্ডের একটি ভিডিও ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় যুবদল নেতা মুইনকে গ্রেফতারের পর আজীবনের জন্য বহিষ্কার করা হলেও হত্যাকাণ্ডের সময়ের ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে যুবদলের কাউকে শনাক্ত করা যায়নি বলে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দাবি করেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। আমরা বলেছি ভিডিও চিত্রে যে নৃশংস ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের পরিচয় আমরা এখনো নিশ্চিত হতে পারি নাই। বাংলাদেশের সর্বোচ্চ ডিটেকটিভ বা গোয়েন্দারা এখনো নিশ্চিত হতে পেরেছে কিনা আমি জানি না। পত্রপত্রিকা তাদের ব্যাপারে আসে না, শুধু একটা পত্রিকা, কোনো একটা পত্রিকায় বোধহয় স্থানীয় সূত্র জানিয়েছে যে এরা কেরানীগঞ্জে বসবাস করে। আপনি জানেন কেরানীগঞ্জের ওই এলাকায় নিম্ন বিত্ত মানুষের অনেক বসবাস, অনেক টাইপের ক্রিমিনালরা ঢাকাতে ক্রাইম করে গিয়ে ওই সমস্ত এলাকায় অবস্থান করে। তো পুলিশে ভালো আইন প্রয়োগকারী সংস্থায় ভালো বলতে পারবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সোহাগ হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করতে হবে। জিয়াউর রহমান, খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান শোনার সাথে সাথে তাদেরকে আজীবন বহিষ্কার করা হয়। কিন্তু আমার প্রশ্ন, মূল হোতাকে কারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে বাইর করতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। নতুন বাংলাদেশে কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। দুপুরে মিটফোর্ড হত্যাকাণ্ড সহ চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে সভাপতি রিফাত রশিদ বলেন, প্রতিটি হামলা মামলার পেছনে একটি রাজনৈতিক দল জড়িত। এ সময় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে সন্ধ্যা ৭টায় শাহবাগে মশাল মিছিল কর্মসূচির ঘোষণাও দেন তিনি। যেই জুলাই এসেছে এত রক্তের বিনিময়ে, জুলাইয়ের পরও আমাদের রক্ত দেয়া শেষ হয় নাই। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, সেই নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, যে কিন্তু বাস্তবতা, তার মাঝে আসমান জমিনের ফারাক। গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে একজন ব্যক্তি, তার নাম সোহাগ, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের আকাঙ্ক্ষা থেকে আমরা একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করেছি। সেই বাংলাদেশে নতুনভাবে আমরা কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেব না। আজকে আমাদের এই মিছিল শাহবাগ মোড় থেকে সন্ধ্যা ৭টায় শুরু হবে। সারা দেশের সমস্ত প্ল্যাটফর্ম, সকল ছাত্র সংগঠন, জুলাইপন্থী সবাইকে আমরা অনুরোধ করছি, আপনারা আসুন, জুলাই ফিরিয়ে আনুন। নতুন করে বাংলাদেশে আর কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, খুনি হয়ে উঠতে না পারে, সেজন্য সবাই ঐক্যবদ্ধ হন।
ঢাকায় পাথর নিক্ষেপ করে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে কলেজ ক্যাম্পাসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচার দাবি করেন। এ সময় সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত না করা হলেও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এটা আপনার বৈষম্য বিরোধী বাংলাদেশে এটা সত্যি ন্যাক্কারজনক কথা। এটার যথাযথ বিচার করে গণঅভ্যুত্থানের পরে এরকম একটা ঘটনা একটা হত্যাকাণ্ড বাইরে আসে নাই, এইটা দ্বারাও আমরা আমাদের যে ভবিষ্যৎ বাংলাদেশ এটার জন্য একটা অশনি সংকেত পাই। রাজধানীর মিডফোর্ড এলাকায় নৃশংস সন্ত্রাসী হামলায় একটি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সকালে কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভকালে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মুনতাসির হাসান মেহেদী, ইয়াসিন আরাফাত সেজান সহ আরও অনেকে। তারা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারা দেশে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশব্যাপী চলমান সকল ধর্ষণ, চাঁদাবাজি, সহিংসতা ও মিডফোর্ড হাসপাতালের সামনে সংগঠিত নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ ছাত্র জনতা। সকালে এই উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রাজধানীর মিডফোর্ড এলাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে ভয়েস অফ জুলাইয়ের ব্যানারে আশুলিয়ার বাইপাল মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও হত্যাকাণ্ডের ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত সহিংসতা, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। সমাবেশ শেষে বাইপাইল একটি বিক্ষোভ মিছিল বেরিয়ে নবীনগর এলাকায় গিয়ে শেষ হয়। মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শনকালে তিনি এই কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচার প্রক্রিয়া ধীর গতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর না, তবে আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত ভূমিকা পালন করছে না, তারা আগের তুলনায় আরও বেশি সক্রিয়। বড়ই দুঃখজনক একটা ঘটনা। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রেও একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনকে হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনরে এই মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও একজনরে রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে, এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। রাজধানীর মিডফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। আইন উপদেষ্টা বলেন, মিডফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সাথে জড়িত 5 জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। তিনি বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002-এর ধারা 10-এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে। সরকার বারবার অবস্থান স্পষ্ট করেছে যে মব জাস্টিস কোনোভাবেই বরদাস্ত করে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর সাথে সরকারি বা সরকারি দল কোনোভাবেই জড়িত না। মব জাস্টিসের ক্ষেত্রে যেখানেই খবর পাচ্ছি সেখানেই আসামিদের গ্রেফতার করা হচ্ছে। মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না। এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোনো সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, অন্তত গত 3-4 মাস আপনারা দেখেছেন, যেখানেই খবর পাচ্ছি সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করেছি এবং কোনো আসামি আর বের হতে পারছে না।
দেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে 16 বছরের ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। এখন ইনসাফের ভিত্তিতে দুর্নীতিমুক্ত দেশ গড়তে এনসিপি কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে জুলাই পদযাত্রার অংশ হিসেবে সাতক্ষীরায় পথসভায় তিনি এই কথা বলেন। যে কারণে শহীদরা রক্ত দিয়েছিল তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। বাংলাদেশ রাষ্ট্রকে আমাদের ইনসাফের ভিত্তিতে ঐক্য বিরোধী এবং দুর্নীতি বিরোধী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন এবং ডিসেম্বরের পরেই যে কোনো সময় নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর বদিউল আলম মজুমদার। আর অপর এক নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলেছেন, সংসদ নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ রয়েছে, তবে অসম্ভব কিছু নয়। স্বল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে হবে। মমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ উপর বিশেষ রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি, বিশেষ করে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর বদিউল আলম মজুমদার জানান, নির্দেশনার আলোকে প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের শুরুর দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। তিনি দ্রুত নির্বাচন করতে চান এবং তিনি সংশ্লিষ্ট অংশীজনকে প্রস্তুতি নেওয়ার জন্য তিনি তাদেরকে অনুরোধ করেছেন এবং তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয় যাতে যে ডিসেম্বরের পরেই নির্বাচন হতে পারে। আর নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলেছেন, সংসদ নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ রয়েছে, তবে অসম্ভব কিছু নয়। বিশেষ করে যে সমস্ত কেন্দ্র ঝুঁকিপূর্ণ, সেসব কেন্দ্রে এটা বোধহয় সংখ্যা 16,000-এর মতো। এই কেন্দ্রগুলোতে যদি সিসি ক্যামেরা বসিয়ে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা যায়, এই সব কাজগুলো করলে এই যে 17 বছর যারা ভোট দিতে পারে নাই, গত 3টা নির্বাচন এবং অন্যান্য স্থানীয় নির্বাচনে যারা ভোট দিতে পারে নাই, তাদের মধ্যে এক ধরনের ট্রাস্ট, এক ধরনের আস্থা তৈরি হবে এবং এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে আমার মনে হয় আমরা একটা সুন্দর বিশ্বাসযোগ্য জাতীয় সংসদ নির্বাচন দেখতে পাবো। উভয়ের প্রত্যাশা সময় কম থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি দ্রুত সময়ে শেষ করবে নির্বাচন কমিশন। মাননীয় প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে বলেছেন, কাজে হাতে কিন্তু সময় কম। এই জন্য ইলেকশন কমিশনকে খুব ড্রাস্টিক কিছু অ্যাকশনে পরিকল্পনা করে এই কাজগুলোকে শেষ করতে হবে। প্রধান উপদেষ্টা একসময় সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন হবে সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে, তখন সেটা নির্বাচন কমিশনকে জানাবে, নির্বাচন কমিশন সেই অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণা করবে। অমীমাংসিত বিষয় নিয়ে চলতি সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অফিসের বিতর্কিত আঞ্চলিক পরিচালক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজিদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সংস্থাটি। 4 মাস আগে দুর্নীতি দমন সংস্থা দুদক তার বিরুদ্ধে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগ এনে 2টি মামলা করে। এরপরই তাকে ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার থেকে এটি কার্যকর হয়। তার জায়গায় আঞ্চলিক অফিসের দায়িত্ব পালন করবেন সংস্থার সহকারী মহাপরিচালক ডাক্তার ক্যাথরিনা বহমি। তিনি 15 জুলাই নয়াদিল্লিতে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসের দায়িত্ব গ্রহণ করেছেন। 2024 সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ শুরু করেন পুতুল। অভিযোগ আছে তার মা শেখ হাসিনা তাকে এই পদে নির্বাচিত করতে অবৈধ প্রভাব খাটিয়েছেন। দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ, তবে কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। দুই পক্ষই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে নিজেদের মধ্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে, তারপর আবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। সেই আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতেই হতে পারে। খুব দ্রুতই সেই সময় তারিখ নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে।
3 দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদী যে নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো যাবে। বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ তৈয়ব ঢাকা থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। ভার্চুয়ালি আরও উপস্থিত ছিলেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। 3 দিনের এই আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ 1 নম্বর হতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, যাদের নিয়ে এ কাজটি করা সম্ভব তাদেরই দেওয়া হবে। এটি কোনো ছোটখাটো কাজ নয়, অনেক বড় প্রকল্প। সুতরাং এটির জন্য কারিগরি দক্ষতা থেকে শুরু করে আয়োজন, উদ্যোগ সবকিছুই 1 নম্বর হতে হবে, কারণ বারবার এত বড় প্রকল্প নিয়ে কাজ করা যাবে না। সকালে ফেনীর ফুলগাজী আলী আজম উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এইরকম বাঁধ এই ধরনের বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। এটা করতে হলে আরো শক্তিশালী বাঁধ এবং উদ্যোগ আয়োজন প্রয়োজন। সেটা দেখার জন্য এই অভিজ্ঞতার আলোকে যে বড় ধরনের প্রজেক্টের আয়োজন করা হচ্ছে, ওই প্রকল্প যাতে যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ টেকনিক্যাল সাপোর্ট নিয়ে এটা করা যায়, সেই উদ্যোগ আয়োজন সম্পন্ন করা হবে। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদ এলাকায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর মরদেহ 11 টুকরো করার প্রধান আসামি ঘাতক স্বামী সুমনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে চাঁদগাঁও অফিসে হাজির করা হয় সুমনকে। পরে সেখানে সাংবাদিকদের জানানো হয়, গত 9 জুলাই পাহাড়িকা হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাট বাসায় ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে স্ত্রী ফাতেমা বেগমকে হত্যা করে। এরপর মরদেহ 11 টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে ফেলে রাখে। হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের বড় ভাই সুমনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সুমনকে গ্রেফতার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরকীয়া সন্দেহে ঝগড়ার এক পর্যায়ে অস্বাভাবিক অবস্থায় সুমন তার স্ত্রীকে হত্যা করেছে বলে স্বীকার করেছে। ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে সন্ধ্যার দিকে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। আসামিকে জিজ্ঞাসাবাদে সে যতটুকু জানিয়েছে, সে দাবি করেছে যে তার স্ত্রীর নাকি পরকীয়ার সম্পর্ক ছিল। তদন্তে বিস্তারিত জানা যাবে। এবং আরও জানিয়েছে যে সে তার স্ত্রীর মাথা এবং 2 হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিল এবং বডির অন্য অংশগুলো হয়তো কত পিস করেছে সঠিক সংখ্যা বলতে পারছে না, 15-20 বা তার থেকে বেশি পিস করে কোমরে ফ্ল্যাশ করে দিয়েছে। পায়ের অংশটুকু খাটের নিচে রয়ে গিয়েছিল যখন অন্যান্যরা যে দেখতে পায় বিষয়টা। এবারে রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের খবর। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে 2024 সালের 12 জুলাই ছিল শুক্রবার, কিন্তু ছুটির দিনেও আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা। আগের দিন শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদের এদিন সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আন্দোলনকারীরা। শাহবাগে সড়ক অবরোধ করা হয়। এছাড়া ঢাকা রাজশাহী রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সব গ্রেডে বৈষম্যমূলক ও অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে 2024-এর 1 জুলাই থেকে শুরু হওয়া আন্দোলনের 12তম দিন ছিল শুক্রবার। কিন্তু ছুটির দিনেও আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আন্দোলনকারীরা। আগের দিন 11 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলা ব্লকেট কর্মসূচিতে পুলিশ বাধা দেয় এবং দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পুলিশ শিক্ষার্থীদের উপর টিয়ার সেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে দেশের বিভিন্ন স্থানে প্রায় 1/2 শিক্ষার্থী আহত হন। পুলিশের এই হামলার প্রতিবাদে বিকেল 5টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন। সন্ধ্যা 6:45টার দিকে মিছিল নিয়ে তাদের সঙ্গে যোগ দেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। শাহবাগে প্রায় 1.25 ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এদিন বিকেলে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকার বাইরে প্রায় 15টি স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে ঢাকা রাজশাহী রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিন শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের প্রেতাত্মাই এ ষড়যন্ত্রে লিপ্ত।
এছাড়া শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, আদালতের প্রতি সবার আস্থা ও শ্রদ্ধা সম্মান থাকা উচিত। কোটা আন্দোলনের নামে কেউ আইন শৃঙ্খলা ভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার রাতে কোটা বিরোধী আন্দোলনে পুলিশের যানবাহন ভাঙচুর, পুলিশ সদস্যদের উপর হামলা এবং মারধরের অভিযোগে শাহবাগ থানায় মামলা করা হয়। রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক খলিলুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় এই মামলা করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।